2011 সাল থেকেই লক্ষ্য করছি বাংলার ভোটারেরা মূলত দুভাগে বিভক্ত। একদল ভোটার মমতা ব্যানার্জির পক্ষে আর অন্য সবাই মমতা ব্যানার্জির বিপক্ষে। একদল মনে করেন মমতাই তাদের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারছেন, আরেকদল মনে করছেন তারা মমতাতে অস্বাচ্ছন্দ্য রয়েছেন। লক্ষ্য করে দেখবেন সিট কম বেশি হতে পারে, তবে প্রতিটি নির্বাচনে আরো বেশি সংখ্যক মানুষ মমতা ব্যানার্জিরই স্বাচ্ছন্দ্য ভোট করছেন। অর্থাৎ প্রতিটি নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তাদের ভোট শতাংশ একটু 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 করে বাড়িয়ে চলেছে। আজকের থার্ড আই অনুষ্ঠানে আমরা খুঁজে দেখবো সেই কারণগুলো। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত অনুষ্ঠান থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা খুঁজে দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রতি নির্বাচনেই সামান্য হলেও বাড়ছে, কিন্তু কারণটা কি? কারণটা আমরা একটা অর্থনৈতিক কারণ গতকাল রাতে আলোচনা করেছিলাম, গত পরশু রাতে সম্ভবত, হ্যাঁ পরশু রাতে আলোচনা করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে অর্থনীতিটা কিভাবে তিনি বাজার অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন, মানুষের টাকাই মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি বাজারটাকে চালু রেখেছেন, এটা বলেছিলাম। কিন্তু শুধুই কি এটা কারণ? না, এরপরে কিন্তু আরো অনেক কারণ আছে। কারণগুলো আজকে আমরা খতিয়ে দেখছি। সেটা হচ্ছে, দেখুন, প্রথমত তৃণমূল কংগ্রেস যে ধরনের সংগঠন পশ্চিমবাংলায় ইতিমধ্যে করেছে, সেই সংগঠনের ধারে কাছে নেই অন্যান্য সংগঠনগুলো। বিজেপি বলুন, কংগ্রেস বলুন, বামপন্থীরা বলুন, সেই সংগঠন তারা গড়ে তুলতে পারেনি। একদম নিবিড় সংগঠন গড়া যাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু তা করে নিয়েছে। এবং শুধু তাই না, দলে কিন্তু তারা অনেকগুলো লেয়ারও তৈরি করেছে। প্রথম শ্রেণীর নেতা, দ্বিতীয় শ্রেণীর নেতা, তৃতীয় শ্রেণীর নেতা, চতুর্থ শ্রেণীর নেতা, এইভাবে নেতাদের কিন্তু তারা তৈরি করে ফেলেছেন। যে আজ যিনি চতুর্থ আছেন, কালকে তিনি তৃতীয়তে পৌঁছবেন, তৃতীয় যিনি আছেন তিনি দ্বিতীয়তে পৌঁছবেন, দ্বিতীয় সারির নেতারা এরপরে দলকে নেতৃত্ব দেবেন। এই রকম ধাপে ধাপে কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ কেন, সারা রাজ্যে অন্য কোনো দলে বড় একটা দেখা যায় না। কারণ অন্য দলগুলো, বামপন্থীদের কথাই ধরে নিন, তারা সারা বিশ্বে ছড়িয়ে থাকা দল তারা। কমিউনিস্ট পার্টি তো সারা বিশ্বে আছে, তারা বলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি, তারা বলেন না, বলেন ভারতের কমিউনিস্ট পার্টি। অর্থাৎ যেমন চীনের কমিউনিস্ট পার্টি, যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি। অর্থাৎ বিশ্বজোড়া তাদের কাজকর্ম। সেই বিশ্বজোড়া কাজকর্ম ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের কিন্তু দেখবেন তাদের ওই পাকা চুলের নেতারা চলে যাবার পর বা ধীরে ধীরে কমে আসার পর, তখন তারা তৈরি করতে শুরু করেছেন এই বিভিন্ন অল্প বয়সী নেতা নেত্রীদেরকে। তার আগে তারা যখন ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু তারা গড়ে ফেলতে পারতেন তাদের সেকেন্ড লেয়ার, দ্বিতীয় সারির নেতৃত্ব। তারা করেননি, যার ফল তারা হাতে নাতে ভুগছে। আর বিজেপি দলটা বর্তমানে বিভিন্ন দল থেকে কাড়িয়ে কুচিয়ে ছাঁট নেতাদেরকে নিয়ে এসে তারা জড়ো করেছে। বিভিন্ন দলের যারা গুরুত্বহীন নেতা তাদেরকে নিয়ে এসে বিজেপি কিন্তু তাদের দল ভারী করেছে। এবং তারা না ভালো সংগঠক, না ভালো বক্তা, না তাদের কোনো চাল চরিত্রের ঠিক আছে। ফলে ছত্রভঙ্গ লাগছে পশ্চিমবঙ্গের বিজেপিকে। সারা ভারতের অবস্থা এটা নয়। সারা ভারতে বিজেপি অনেক জায়গাতেই বেশ জমজমাট আছে, কিন্তু পশ্চিমবঙ্গে ছত্রভঙ্গ এই কারণে। বারবার ডেকে আনতে হয় কেন্দ্রীয় নেতৃত্বকে। এখানকার নেতৃত্বের মধ্যে সেই ক্ষমতাই নেই যে তারা নিজেদের ক্ষমতা বলে, নিজেদের দমে কোনো একটি আসন জেতান। তাদেরকে ওই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভাড়া করে আনতেই হয়। ফলে তাদের সংগঠনের উপরে বাঙালির বিশেষ একটা ভরসা নেই। ভরসা ছিল কাদের ওপর? বামপন্থীদের ওপর। বামপন্থীরা ধীরে ধীরে হলেও তাদের দ্বিতীয় লেয়ারটাকে তৈরি করা শুরু করেছেন। দ্বিতীয় লেয়ারটাকে তৈরি করা শুরু করতেই বামপন্থীরা কিন্তু ভালোভাবে কিন্তু ফল পাচ্ছেন। মীনাক্ষী মুখার্জি বা শতরূপ ঘোষ, এইরকম নেতাদেরকে তুলে এনে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছতে চেষ্টা করছেন এবং বহু জায়গায় পৌঁছেও গিয়েছেন। আমরা আসবো এইসব নিয়ে আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর।
আমি এক্ষেত্রে একজন মানুষকে আমার খুব লক্ষ্মী পেঁচা বলে মনে হয়, সৌভাগ্যের সিম্বল, তার নাম অমিত শাহ। আপনি হয়তো আশ্চর্য হবেন আমি কেন অমিত শাহ, আমার বিরোধী দলের নেতা, তাকে লক্ষ্মী পেঁচা বলছি। অমিত শাহ যাহা বলেন সেটাই মেনে। নমস্কার বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে, আমি আসছি আগামী রবিবার এনকে ডিজিটালের পর্দায় সকাল 8টা থেকে, দেখতে ভুলবেন না। নমস্কার। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আমরা বলছিলাম বিভিন্ন সংগঠনের কিভাবে তারা তৈরি করে ফেলছেন বা তৈরি হচ্ছেন, তার একটা নমুনা আপনাদের দিচ্ছিলাম। কৌস্তব বাগচি, কংগ্রেসের নেতা, একদম বলা যায় কংগ্রেসের ছাঁট নেতা, তিনি জয়েন করলেন বিজেপি। আর বিজেপির আনন্দের সীমা নেই। এই যে ছাঁট নেতাকে নিয়ে এসেছেন এবং তাদের একজন বিধায়ক যিনি তৃণমূলে চলে গিয়েছিলেন, তিনি আবার বিজেপিতে ফেরাতে তাদের আনন্দের সীমা নেই। অর্থাৎ এইসব ছাঁট নেতাদেরকে নিয়ে তারা সংগঠন করছেন। এইভাবে সংগঠন হয় না। দেখুন, ভাড়া করা সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। হয়তো লড়া যায়, কিছু দূর এগোনো যায়, কিন্তু ভাড়া করা সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায়নি, যাবে না। এটা বিজেপি কিছুতেই বুঝতে পারছে না। এবার ঘটনা হচ্ছে যে তাহলে বামপন্থীরা কিভাবে এগোচ্ছে। আমি তৃণমূলের কথা একেবারে শেষে আসছি। বামপন্থীরা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে সন্তর্পণে পা ফেলছে, একদম মেপে মেপে পা ফেলা যাকে বলে। তাদের এখন মূল উদ্দেশ্য কিন্তু সিট পাওয়া না। লোকসভায় তারা 2, 5, 10টা সিট পেয়ে যাবেন, এই উদ্দেশ্যে তারা লড়ছেন না। তারা কিন্তু ধীরে ধীরে সংগঠন জমাট বাঁধছেন তারা মূলত তাদের ভোট শতাংশটাকে খানিকটা বাড়িয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু তারা চেষ্টা করছে। এবং দেখুন, আমার কথা হচ্ছে যে চেষ্টা তো সকলেই করেন, সফল তো সবাই হয় না। কিন্তু বিজেপি বা কংগ্রেসের মধ্যে এই চেষ্টাটাই দেখা যাচ্ছে না। বিজেপির ধরুন তরুণ জ্যোতি তিওয়ারি, যিনি ভালো করে উচ্চারণটুকু করতে পারেন না বাংলায়, তিনি হচ্ছেন বিজেপির যুবমুখ। এইরকম ভাবে যদি চলতে থাকে, মানুষ ভরসা করবে কাদের উপরে? তারপরে বিজেপির যা মানুষের কথাবার্তা শুনি, তাদের কথা অর্ধেক হিন্দি জড়ানো, অর্ধেক বাংলা জড়ানো, কি ভাষায় কথা বলেন তাই বোঝা যায় না। আর শুভেন্দু অধিকারীর কথা যতটা কম বলা যায় ততই ভালো, ছেড়ে দিন সেসব কথা। কিন্তু আমি বলছিলাম বামপন্থীদের কথা। বামপন্থীরা যেভাবে এগোচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষে একটা ভয়ঙ্কর অশনি সংকট বয়ে আনছে। কিভাবে? দেখুন, এই যে বামপন্থীরা, তারা কিন্তু পাড়ায় পাড়ায় ছোট ছোট মিটিং করে এগোতে চাইছেন, ছোট ছোট ভাবে সংগঠন এগোতে চাইছেন। তারা কিন্তু একবারে দুমদাম ব্রিগেড চলো বা বিজেপির মতন ওই কি যোগদান মেলা ইত্যাদি ইত্যাদিতে যাচ্ছেন না। তারা কিন্তু খুব সন্তর্পণে পা ফেলে একটু একটু করে বুথগুলোকে সংগঠিত করছেন। যদিও তৃণমূল কিন্তু এইদিকে বেশ উদাসীন। তৃণমূলের যে বুথ সংগঠন, সেই সংগঠন কিন্তু খুব শক্তিশালী সব জায়গায়, এমনটা জোর দিয়ে বলা যাবে না। বহু জায়গায় বুথ লেভেলে সংগঠনও নেই। হ্যাঁ, তবে ওয়ার্ড লেভেলে, অঞ্চল লেভেলে তারা বেশ শক্তিশালী। এখনো মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে। তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তাই রাখেন। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, দিয়েছেন। তারপরে তা বাড়িয়েও দিয়েছেন। তিনি বললেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তো কি হয়েছে, আমি আমার থেকে দিয়ে দেবো। তিনি দিয়ে দিলেন। ছাদ দেবেন মানুষের মাথার উপরে, এরকমও তিনি কথা দিয়েছেন। ইতিমধ্যে তার কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যের মানুষের একটা আস্থা আছে। তিনি যদি কোনো কথা দেন সেটা রাখেন, তার কথাগুলো জুমলায় পর্যবসিত হয় না। এটা বারবার দেখা গেছে। এই যে ধরুন মতুয়াদের নাগরিকত্ব দেব, এটা বলেছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী, সকলে এসে। তারপরে কি দেখা গেল, মতুয়াদেরই বেছে বেছে আধার কার্ড বাতিল হয়ে গেল। এখনো হচ্ছে, এখনো আধার কার্ড বাতিলের চিঠি আসছে মানুষের কাছে। বলা হচ্ছে আধার কার্ড বাতিল হবে না। শুভেন্দু পাগলের মতন একটি বক্তব্য রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাঁচিতে গিয়ে আধার কার্ড অফিসের লোকজনকে টাকা পয়সা খাইয়ে এরকম করেছে।
পাগলও এসব বিশ্বাস করবে? আর শুভেন্দুর এই বক্তব্যের জন্যই ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিজেপি। যতগুলো নির্বাচন হয়েছে 2019-এর পর, 2014-র পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বিজেপির ভোট শতাংশ কমে আসছে। কারণ তো এটাই, এই ধরনের আলটপকা মন্তব্য। কখনো দিলীপ ঘোষ বলবেন গরুর দুধে সোনা আছে, সেটাকে এন্ডোর্স করবেন সুকান্ত মজুমদার। সায়ন্তন বসুরা এসে বলবেন বুক লক্ষ্য করে গুলি চালাবো। তারপরে আবার কেউ বলবেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাঁচিতে গিয়ে টাকা পয়সা খাইয়ে আধার কার্ড অফিসে গন্ডগোলটা করেছে। এই ধরনের বালখিল্য আচরণ আমরা দেখতে অভ্যস্ত নেই বাংলার রাজনীতিতে। ইদানিং দেখতে পাচ্ছি, ইদানিং দেখছি এই ধরনের শিশুসুলভ আচরণ রাজনীতিবিদদের আমরা এখন দেখতে পাচ্ছি। এটা কিন্তু কাম্য ছিল না। বাংলার রাজনীতি কিন্তু এই ভাষা বলুন, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি বলুন, এর কারণে স্তর নাপছে। এবং এই স্তর নাপছে একেবারে দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির জন্য, তাদের নেতাদের অঙ্গভঙ্গি, তাদের কথাবার্তার জন্য। আর ওদিকে বামপন্থীরা কিন্তু মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কিন্তু খুব সুন্দর গুটি গুটি পায়ে এগোতে চলেছেন। আগামী লোকসভা ভোটে তার একটা ব্যাপক প্রতিফলন আপনারা দেখবেন। বামপন্থীরা যদি 3.5 থেকে 4% ভোট বাড়িয়ে নেয়, অর্থাৎ তারা 5% ভোট পেয়েছিলেন, যদি তারা 9%-এর কাছাকাছি ভোট নিয়ে যান এবং বিজেপির ভোট শতাংশ যদি কমে, আশ্চর্য হবেন না। বামপন্থীরা হয়তো সিট পাবে না, কিন্তু ভোট শতাংশটা তারা কিন্তু 9% বা 10%-এর কাছাকাছি নিয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে আমাদের সমীক্ষায়। আমরা সমীক্ষা আনবো আগামী এই মাসেরই 15 তারিখ কাছাকাছি, 15 তারিখ নাগাদ আমাদের সমস্ত রেজাল্ট এসে যাবে হাতে, তারপরে আমরা আপনাদেরকে জানাবো। তবে এটাও ঠিক যে কোনো সমীক্ষাই যেমন 100% ঠিক হয় না, আমাদেরটাও ঠিক হবে না। আমরাও কিন্তু 100% ঠিক এরকম দায়িত্ব নিয়ে বলছি না। তবে হ্যাঁ, আমরা অনেকটাই মিলিয়ে দিতে সক্ষম হই বাংলার ক্ষেত্রে। বাংলার বাইরের গুলো আমরা বিভিন্ন সংস্থা থেকে কিনি, তাই সেগুলো সবসময় সঠিক হয় না। কিন্তু বাংলার ক্ষেত্রে যে আমরা নিখুঁত, এটা বারবার প্রমাণিত হয়েছে। আগামী 15 তারিখের কাছাকাছি সময়ে আমরা সমীক্ষাটা আনব। আর আগামী রোববার তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং তৃণমূলের একজন কাউন্সিলরও কলকাতা কর্পোরেশনের অসাধারণ বক্তা, তিনি আসছেন। আগামী রোববার সকাল 8টায় অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।